আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা। দেখো তোমাদের কোন কোন গল্প কবিতা পড়তে হবে। বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথচলতি, একটি চড়ুই পাখি। এরপর পথের পাঁচালী বই থেকে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের পড়তে হবে। ভাষাচর্যা বই থেকে দল, ধ্বনি, তারপর দল, ধ্বনি পরিবর্তন, প্রবাদ, প্রবচন, এইগুলো পড়তে হবে। ঠিক আছে, তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামে। তো এই সমস্ত যে গল্প কবিতা, তোমাদের সহায়ক পাঠ এবং ভাষাচর্যা বই থেকে যে ব্যাকরণ, সেগুলো তোমাদের ভালোভাবে কিন্তু পড়তে হবে। আর কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে দেখো, 30 নম্বরের প্রশ্ন হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। এপ্রিল মাসের প্রথমেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে ফার্স্ট সামেটিভ এক্সামের। এবং প্রথমে দেখো তোমাদের 8টি প্রশ্ন থাকে, এমসিকিউ প্রশ্ন থাকবে 1 নম্বরের, যেগুলো সঠিক উত্তর বেছে লিখতে হবে। এগুলো তোমাদের গদ্য থেকে 2টি করতে হবে, কবিতা থেকে হচ্ছে 2টি, ব্যাকরণ থেকে 4টি। এরপর হচ্ছে যেগুলো তোমাদের 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো থাকবে টোটাল 14টা, গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি, ব্যাকরণ থেকে 6টি, আর হচ্ছে সহায়ক পাঠ থেকে হচ্ছে থাকবে 4টি। তারপর 4টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। 4 দুগুণে 8 নম্বর থাকে, 2টি হচ্ছে গদ্য থেকে আর 2টি হচ্ছে কবিতা থেকে। তো দেখো টোটাল হচ্ছে গদ্য থেকে থাকছে 8 নম্বর, কবিতা থেকে 8 নম্বর, ব্যাকরণ থেকে 10 নম্বর, আর হচ্ছে সহায়ক পাঠ থেকে 4 নম্বর। এরকম করে তোমাদের টোটাল 30 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। চলো আমরা একটি কোশ্চেন পেপারের উত্তর দেখে নেব। তার আগে এই সমস্ত প্রশ্নদের পিডিএফগুলো তোমরা পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সেখান থেকে তোমরা পেইড কোর্সের মধ্যে থেকে কিন্তু নিতে পারো এর পিডিএফগুলোকে। দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে দেওয়া আছে, নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো 2টি করতে হবে। 1 × 2 = 2। একের দাগে চন্দ্রগুপ্তকে নির্বাচিত করেছিলেন সেকেন্দার, মহাপদ্ম, নন্দ না সেলুকাস। তো চন্দ্রগুপ্তকে নির্বাচিত করেছিলেন হচ্ছে নন্দ। এরপর রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার নাম ডাকিল, নিদ্রাভঙ্গ করাইল, শয্যা তুলিল, দ্বারে করাঘাত করিল। তো রজনী শেষে অর্থাৎ রাত্রি শেষে আরব সেনাপতির লোক তাহার কী করলো, নিদ্রা ভঙ্গ করাইল অর্থাৎ ঘুম থেকে জাগিয়ে তুলল। এরপর হচ্ছে টেনিদাকে বাদ দিয়ে চাঁদা উঠেছিল 6 আনা 10 আনা, 6 আনা 10 টাকা, না 10 টাকা 4 আনা। তো টেনিদাকে বাদ দিয়ে চাঁদা উঠেছিল, উত্তর লিখবে 10 টাকা। গ্রিক সম্রাটের সামনে গ্রিক সেনাপতির কী শোভা পায় না। তো তরবারি ধারণ করা, উঁচু গলায় কথা বলা, চক্ষু রক্তবর্ণ করা, ঘোড়ায় চড়া। তো আমাদের সঠিক উত্তর হবে চক্ষু রক্তবর্ণ করা, এটা শোভা পায় না গ্রিক সম্রাটের সামনে গ্রিক সেনাপতির। তারপর 2 নম্বর দেখে খুব সংক্ষেপে নিচের প্রশ্নের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন দেখো 2-1-এ, আমাদের জাতীয় ধর্ম এই। আরব সেনাপতি কোন জাতীয় ধর্মের কথা বলতে চেয়েছেন। তো আরবদের জাতীয় ধর্ম হলো আতিথেয়তা, অর্থাৎ তারা কখনোই অতিথির অনিষ্ট চিন্তা করে না। 2 নম্বর, চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল কোথায়। এখানে উত্তর লিখবে সিন্ধু নদ তট। তারপর মাইকেল মধুসূদন দত্ত 3টি চিঠি কাকে কাকে লিখেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত প্রথম চিঠি লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, দ্বিতীয় চিঠি লিখেছিলেন গৌরদাস বসাককে এবং তৃতীয় চিঠিটি লিখেছিলেন রাজনারায়ণ বসুকে। 3 নম্বর থেকে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখতে হবে। 2 × 2 = 4। প্রথম দেখো, স্টেশনে পৌঁছে দেখলাম, কোন স্টেশনের কথা বলা হয়েছে। লেখক স্টেশনে পৌঁছে কি দেখলেন। তো পথচলতি পাঠ্যাংশের লেখক আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কলকাতার ট্রেন ধরার জন্য গয়া স্টেশনে পৌঁছান। এরপর দেখো, দেরাদুন এক্সপ্রেস সময় মতো পৌঁছালেও তাদের অসম্ভব ভিড় ছিল। মধ্যম শ্রেণীর কামরায় ওঠা তার পক্ষে দুঃসাধ্য ছিল। দ্বিতীয় শ্রেণীর কামরায় যাত্রীরা মেঝেতে বিছানা পেতে শুয়ে বসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তৃতীয় শ্রেণীর একটি কামরায় একেবারেই ভিড় ছিল না, কয়েকজন কাবুলিওয়ালা কামরাটির দখল নিয়েছিল। 2 নম্বর হচ্ছে, আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। কে কিসের প্রতিশোধ নিতে বেরিয়েছেন। চন্দ্রগুপ্ত সেকেন্দার শাহকে বলেন যে তিনি মগধের রাজপুত্র, তার সৎ ভাই নন্দন সিংহাসন অধিকার করে তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি দিগ্বিজয়ী বীর সেকেন্দার শাহর রণকৌশল শিখতে সেনাপতি সেলুকাসের কাছে আসেন। তাহা হইলে আমাদের উভয়ের প্রাণরক্ষার সম্ভাবনা। প্রাণরক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন। তো সূর্যোদয়ের পূর্বে যদি মূঢ় সেনাপতি ঘোড়া দ্রুতবেগে ছুটিয়ে আরব শিবির ছেড়ে নিজ পক্ষের শিবিরে পৌঁছাতে পারে, তাহলে উভয়েরই প্রাণরক্ষার সম্ভাবনার কথা বক্তা বলেছেন। তারপর দেখো, জগতে একটা কীর্তি রেখে যেতে চায় বক্তাকে, তিনি কিভাবে এই কীর্তি রেখে যেতে চান। তো বক্তা হলেন এখানে সেকেন্দার শাহ। তো তিনি শৌখিন দিগ্বিজয়ের মাধ্যমে জগতে একটা কীর্তি রেখে যেতে চান।
এরপর 4 নম্বর দাগে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি লিখতে হবে। 1 × 2 = 2। এবার এই প্রশ্নগুলো তোমাদের কবিতা থেকে দেওয়া হচ্ছে। এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো দেখলাম সেগুলো তোমাদের গদ্য থেকে ছিল, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, তার 1 নম্বর দাগে, সবুজ জামা পরলে তোতায় এর ডালে এসে বসবে প্রজাপতি, ফড়িং, মৌমাছি না বোলতান? তো সবুজ জামা পরলে তোতায় এর ডালে এসে বসবে প্রজাপতি। পরের প্রশ্ন হচ্ছে 4-এর 2 নম্বর, উঠলো কেঁপে আর্তরব করে ওঠে বন্দর, পাহাড়, পাঁজর না ঝঞ্ঝা? সঠিক উত্তর এখানে হবে পাঁজর। 4-এর 3 নম্বর হচ্ছে, কতকটা এ ভবের ধারা গতিক নিয়ম না গতিবিধি? তো কতকটা এ ভবের গতিক। তারপর হচ্ছে, তোতায় স্কুলে যাবে না কেন? সবুজ জামা পরে এক পায়ে দাঁড়িয়ে থাকবে বলে, রোদে দাঁড়িয়ে থাকবে বলে, পড়া হয়নি বলে, সারাদিন খেলবে বলে? তো তোতায় স্কুলে যায়নি, কারণ হচ্ছে কি না সবুজ জামা পরে এক পায়ে দাঁড়িয়ে থাকবে বলে। 5 নম্বর দাগে সংক্ষেপে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2। 5-এর 1-এর প্রশ্ন, চিতা চলে গেল ড্যাশ। এখানে চিতা কিভাবে চলে গেল? তো চিতা বন্য প্রাণের কথাগুলির বেগ তুলিয়ে লুব্ধ হিংস্র ছন্দে চলে গেল। তারপর দেখো, সবুজ জামা আসলে কি? সবুজ জামা আসলে সবুজ পাতার সমন্বয়। সেইটি সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? ভেসে থাকতে পারা সবার চেয়ে শ্রেয়। ওকে, অর্থাৎ মানিয়ে নিয়ে যে চলা সেটাই হচ্ছে সব থেকে শ্রেয়। আমাকেই দেবেন বিধাতা, বিধাতা কাকে কি দেবেন? কথকের ঘর, দরজা, জানালা, টেবিলের ফুলদানি, সব বই খাতা, অর্থাৎ ঘরের সব কিছুই চড়ুই পাখিকে বিধাতা দেবেন। 6 নম্বর থেকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 2 × 2 = 4। তো মান্ধাতাড়ি আমল থেকে চলে আসছে এমনি রকম, মান্ধাতাড়ি আমল বলতে কি বোঝো? তখন থেকে কি চলে আসছে? তো মান্ধাতাড়ি আমল থেকে বলতে বোঝায়, মান্ধাতাড়ি আমল বলতে বোঝায় বহুদিন ধরে চলে আসছে এরকম, ঠিক আছে। আর কবি বলেছেন যে ভালো মন্দ যাই হোক না কেন সত্যকে যেন আমরা সহজভাবে গ্রহণ করি। কেউ আমাদের ভালোবাসে, আবার কেউ ভালোবাসে না। কেউ ধার দেনায় বিক্রি হয়ে গেছে, আবার অথচ এমন মানুষও আছে যে সিকি পয়সাও ধার করে না। এরকম বিপরীত ঘটনা বহু দিন ধরে চলে আসছে। এই প্রসঙ্গে কবি মান্ধাতার আমল এই কথার উল্লেখ করেছেন। তারপরে প্রশ্ন দেখো, 6-এর 2 নম্বর দাগে, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো, অর্থাৎ এই উদ্ধৃতিটির অন্তর্নিহিত অর্থ কী সেটা লিখতে হবে। তো সুখ বস্তুর মধ্যে থাকে না, থাকে উপলব্ধির মধ্যে। কিন্তু পার্থিব বস্তু না পাওয়ার বেদনা আমাদের মন খারাপ করে দেয়। তাই দরকার সামর্থ্যের সঙ্গে চাহিদার সামঞ্জস্য বিধান, তাহলে জীবনে সহজেই সুখী হওয়া যায়। তারপর, তোতায় সবুজ জামা পরলে কী কী ঘটনা ঘটবে? তোতায় সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে। ময়ূর মরেছে পণ্যে এই অংশের অন্তর্নিহিত অর্থ কী? তো মানুষ সৌন্দর্যের পূজারী, আবার এই মানুষের লোভ অন্তহীন। মানুষের লোভের পরিণতিতে অপরূপ সুন্দর ময়ূরকে হত্যা করা হয়, তার মাংস আর পালকের জন্য পণ্য হিসাবেই তাকে শিকার করা হয়। নেক্সট হচ্ছে 7 নম্বর দাগের প্রশ্ন, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখতে হবে। 1 × 4 = 4। তো 7-এর 1-এর দাগে, নবীন পালিত মাঠে বেড়াতে বেড়াতে কি কি বিষয়ে গল্প করেছিলেন? তো নবীন পালিত মাঠে বেড়াতে বেড়াতে বলেছিলেন, একবার এই মাঠের উত্তর অংশে জমিতে শাক আলুর চাষ করে কেমন লাভ হয়েছিল সে গল্প করেছিলেন। এগুলো তোমাদের সহায়ক পাঠ থেকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। পথের পাঁচালী যে তোমাদের গল্প, সেখান থেকে এই প্রশ্নগুলো রয়েছে। তো 7-এর 2 নম্বর, অপর টিনের বাক্সে থাকা দুটি সম্পত্তির উল্লেখ করে। তো টিনের ভেপু, বাঁশি এবং একটা 2 পয়সা দামের পিস্তল, ঠিক আছে, তার সেই টিনের বাক্সের মধ্যে ছিল এগুলো। তারপর 7-এর 3 নম্বর, অপুর বাবা, মা ও দিদির নাম লেখন। তো অপুর বাবার নাম হরিহর, মায়ের নাম সর্বজয়া এবং দিদির নাম দুর্গা। তারপর হচ্ছে, আহারাদির পর কখনো কখনো অপুর মা কী করতেন? তো কাশিদাসী মহাভারত পড়তেন তিনি কখনো কখনো, ঠিক আছে। আহারাদির পর মানে খাওয়া দাওয়ার পর। তারপর হচ্ছে, নিশ্চিন্দপুরের কয়েকজন লোক সরস্বতী পুজোর বিকেলে কোথায় গিয়েছিল? তো নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল তারা। নেক্সট হচ্ছে, হরিহর তার ছেলেকে নিয়ে কখন কোথায় গিয়েছিল? তো হরিহর তার ছেলেকে নিয়ে শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিল। পরবর্তী প্রশ্ন 8 নম্বর দাগে, নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। 1 × 4 = 4। 8-এর 1 নম্বর দাগে, চন্দ্রবন্দনা শব্দের দলের সংখ্যা 5টি, 4টি, 3টি না 2টি? তো চন্দ্রবন্দনা শব্দে এখানে দলের সংখ্যা হচ্ছে 5টি। চন্দ্রবন্দনা এরকম করে আমাদের দল বিশ্লেষণ করতে হয়, অর্থাৎ একসঙ্গে একটা শব্দের যতটুকু আমরা উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে দল, ঠিক আছে। তারপর দেখো
8-এর 2 নম্বর, ইঞ্চ থেকে ইঞ্চি এক্ষেত্রে ঘটেছে মধ্য সরলোপ, স্বরসঙ্গতি, অন্তঃসরলোপ না অন্তঃস্বরাগম। তো ইঞ্চ থেকে ইঞ্চি এখানে কি হয়েছে দেখো, অন্তঃস্বরাগম হয়েছে, সবার শেষে একটা স্বরের আগমন হয়েছে। তারপর হচ্ছে কর্ম থেকে করম, এখানে আদি স্বরাগমের উদাহরণ না মধ্য স্বরাগমের উদাহরণ, অন্তঃস্বরাগমের উদাহরণ না ব্যঞ্জন আগমের উদাহরণ। তো কর্ম থেকে করম, এখানে দেখো মাঝখানে স্বরের আগমন হয়েছে, তো এটা হচ্ছে আমাদের মধ্য স্বরাগমের উদাহরণ। তারপরে দেখো ব্যাকরণের দল শব্দের অর্থ অক্ষর, পাপড়ি, জনতা না বর্ণ সমষ্টি। তো ব্যাকরণের দল শব্দটির অর্থ হচ্ছে কি, দল শব্দটির অর্থ হচ্ছে অক্ষর। ওকে, 9 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 × 6 = 6। 9-এর 1-এর প্রশ্ন, দল বিশ্লেষণ করে রুদ্ধ দল ও মুক্ত দলের সংখ্যা নির্ণয় করো। এখানে দেখা যাচ্ছে নবেন্দু আর হচ্ছে আশ্চর্য, এই দুটির দল বিশ্লেষণ করতে হবে। তো নবেন্দু কী হবে, নবেন্দু হচ্ছে নবেন্দু, এখানে দেখো দুটি মুক্ত দল রয়েছে, একটি রুদ্ধ দল রয়েছে, যার শেষে হচ্ছে স্বরধ্বনি নেই, যার শেষে ব্যঞ্জনধ্বনি রয়েছে সেটা হচ্ছে আমাদের রুদ্ধ দল, আর যার শেষে স্বরধ্বনি রয়েছে সেটা হচ্ছে মুক্ত দল। যেমন হচ্ছে দন্ত ন, এর শেষে কিন্তু অধ্বনি রয়েছে, স্বরধ্বনি রয়েছে। দু, এর শেষে কিন্তু একটা স্বরধ্বনি রয়েছে। আর যে বেন, এর শেষে কিন্তু স্বরধ্বনি নেই, এখানে ব্যঞ্জনধ্বনি রয়েছে, তো এটা হচ্ছে রুদ্ধ দল। আর দন্ত এই যে ন আর দু, এই দুটো হচ্ছে আমাদের মুক্ত দল। তারপর হচ্ছে আশ্চর্য কী হবে, আশ্চর্য, তো এখানে দেখো আস আর চর এই দুটি হচ্ছে রুদ্ধ দল, এই দুটি শেষে স্বরধ্বনি নেই, আর জ এর শেষে স্বরধ্বনি আছে, তো এটা হচ্ছে আমাদের মুক্ত দল। তো একটি আছে মুক্ত দল, দুটি আছে এখানে রুদ্ধ দল, আর এখানে হচ্ছে দুটি মুক্ত দল আছে, একটা রুদ্ধ দল আছে। তারপর ধ্বনিলোপ কাকে বলে উদাহরণ দাও। তো উচ্চারণের সুবিধার্থে শব্দস্থিত স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির লোপ পাওয়ার প্রক্রিয়াকে ধ্বনিলোপ বলে, যেমন হচ্ছে গা মোছা থেকে গামছা। প্রগত সমীভবনের একটি উদাহরণ দাও। চন্দন থেকে চন্দন, এটা হচ্ছে প্রগত সমীভবনের একটি উদাহরণ আমরা লিখলাম। দল বিশ্লেষণ করো সর্বাধিক। তো সর্বাধিকের দল বিশ্লেষণ করলে কী হবে, স্বর বা ধিক। এখানে দেখো আমাদের স্বর আর ধিক এই দুটি হচ্ছে রুদ্ধ দল, আর বা এটা হচ্ছে মুক্ত দল, এর শেষে স্বরধ্বনি আছে, বাকি দুটোর শেষে স্বরধ্বনি নেই, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি আছে। ওকে, নেক্সট দেখো 5 নম্বর দেখো, পূর্ণস্বর ও অর্ধস্বর কি। পূর্ণস্বর হচ্ছে কি, কোনো দলে দুটি স্বরধ্বনির যোগ ঘটলে পূর্ণভাবে উচ্চারিত প্রথমটিকে পূর্ণ স্বর বলে, আর অর্ধস্বর হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি স্বর মৌলিক স্বরধ্বনির দ্বিতীয়টি যদি স্পষ্টভাবে উচ্চারিত না হয় তবে তাকে অর্ধস্বর বলে। নেক্সট, ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এই প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য লেখন। দেখো, ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এটার মানে হচ্ছে কি, পূর্ব অভিজ্ঞতার নিরিখে আশঙ্কা করা, অর্থাৎ পূর্বে একটা অভিজ্ঞতার নিরিখে আমরা কোনো কিছুর সম্পর্কে একটা আশঙ্কা করি বা ধারণা পাওয়া যায়, সেটাকে বলা হয় ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। অর্থাৎ দেখো, একবার ব্যবসা করতে গিয়ে ঝাড় খেয়েছি আর ব্যবসা করতে যাচ্ছি না, যেন ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তো এরকম করে আমরা একটা বাক্য লিখলাম। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এক্সাম, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের একটি মডেল প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। তো এখানে আমরা 3 নম্বর সেট সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং মুখস্থ করো। এর আগে আমরা আরও 2টো সেট দিয়েছি, তো নেক্সট আমরা আরও 2টো সেট দেবো। টোটাল 5টি সেট তোমাদের দেওয়া হবে। এই 5টা সেট তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে, তবেই তোমরা কিন্তু পরীক্ষায় সব প্রশ্ন কমন পাবে এবং ভালোভাবে তোমরা পরীক্ষায় প্রশ্নোত্তর লিখতে পারবে এবং রেজাল্টও তোমরা ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, যে কোনো একটা সেট তোমরা পড়ে কিন্তু পরীক্ষা দিতে যাবে না, তাহলে সব প্রশ্ন সেখান থেকে তোমরা কমন পাবে না। এই প্রতিটা সেটই তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে। যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফগুলো পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে থেকে তোমরা কিন্তু পিডিএফগুলো পাবে, সেখান থেকে তোমরা নিতে পারো। এবং প্রথমবার ইনস্টল করার পর তোমাদের রেজিস্টার করতে হবে এই অ্যাপের মধ্যে। সেখানে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, সিটি হচ্ছে নিজের এলাকার নাম লিখবে এবং পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে। তারপর রেজিস্টার করবে, পরের বার লগ ইন করার সময় সেম ফোন নাম্বার সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তারপর অ্যাপের মধ্যে তোমাদের প্রবেশ করার পর সেখানে তোমাদের কিছু ফ্রি কোর্স দেওয়া আছে এবং পেইড কোর্সও থাকবে, তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো তোমরা সেখান থেকে নিয়ে ব্যবহার করবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে জানাবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।